মনে হয় যে 24-এ ওকে কোনো না কোনো ভূমিকায় আমি দেখতে চাই। আর সেটা শুরু হওয়া বাঞ্ছনীয়, কিন্তু এটাও ঠিক যে কবে শুরু করবে, কি শুরু করবে, পুরোটাই তো ওর নেত্রীর ওপর নির্ভর করবে। এবং আপনি নিজে বহু ক্ষেত্রে এই ট্রোল জিনিসটাকে ফেস করে করে আছেন, এবং আমরা সবসময় ভাবি কোনো মানুষ পজিটিভ থাকলে সে যখন হাসছে তার ভেতরের এনার্জিটাই শো করে, আপনাকে আমরা সেটাই দেখি। আপনার কি মনে হয় 2023-এ দাঁড়িয়েও এই যে মানসিকতাটা আপনি দেখলেন, কি মনে হচ্ছিল দেখে? আপনি তো নিজে কিছু বছর ধরে এটা পেরোচ্ছেন। তুমি এই কথাটা বলছো না, 2023 2053 তো একই প্রশ্ন করতে হবে তোমাকে, কিচ্ছু এগোবে না। আমার মনে হয় যে দেশ, সমাজ, এগুলো মানুষের ক্ষুদ্র চিন্তার থেকে অনেক বড় এন্টিটি। সেই জায়গাগুলো নিয়ে ছেলে খেলাটা বন্ধ হোক। কারণ আমার কীরকম মনে হচ্ছে যে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে যে দিস ওয়ে অর নো ওয়ে। আমি সবার জন্য একটাই কথা বলবো যে দিস ইজ ওয়ান লাইফ। আমরা কেউ জানি না পরজন্ম বলে কিছু আছে কি নেই। এই জন্মের জীবনটাকে সুন্দরভাবে কাটানোটা একান্ত প্রয়োজন। সেটা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজটাকে যতটা সুন্দর রাখা যায়, দেশকে যতটা সুন্দর রাখা যায়, ভালোবাসাটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। ঘৃণা তো সবাই করতে পারে, ভালোবাসতে গেলে অনেক সাহস দরকার। মানুষ ভালোবাসে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং এক বিশেষ মানুষের সঙ্গে, তার বাড়িতেই আজকে আড্ডা, আলোচনা, গল্প করব। কেমন লাগছে এই আড্ডা, আলোচনা, গল্প ইনবক্স করবেন। তবে আগে তার কাছে চলে যাই। বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজ আমাদের অতিথি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকলেই অনেক প্রশ্ন মাথায় আসে। সামাজিক প্রেক্ষাপট, মানুষের মনন পরপর আসে। 2024-এ আড্ডা দিচ্ছি আপনার সঙ্গে বসে। এখনও যে কটা দিন কেটে গেছে, কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবং নতুন বছর এখনও বেশ নতুনই আছে, তাই বলবো যে আগামী যে কটা দিন আছে এখনও, আমি মনে করি যে আমরা প্রত্যেকে যেন ভালো থাকি এবং ভালোভাবে বাঁচি, সবাইকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচি। তো তুমি যেটা প্রশ্ন করলে যে যখন আমার কাছে কেউ আসে, আমি বুঝি যে তার অনেক কিছু মাথার মধ্যে ঘুরে, ঠিক আছে, অনেক প্রশ্ন, আর উত্তরও সবসময় বোধহয় নতুন পায়। কখনো আমার মনে হয় না যে একই কথা বলার সুযোগ থাকে, কারণ জীবন সবসময় পরিবর্তনশীল। তো গতকালের আমি আর আজকের আমির মধ্যে অনেক তফাৎ থাকে। শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি, প্রচণ্ড, মানে আমি তোমার কাছে যে কতবার ক্ষমা চেয়ে ডেট পাল্টেছি, কারণ হঠাৎ করে ভাবছি কাল যাব, কিন্তু দেখলাম যে ও বাবা, একটা বৌভাত, একটা অন্নপ্রাশন, একটা জন্মদিন। তো এটা শীতের বেশ মজা। আবার সামনেই মেয়ের পরীক্ষা, তো যখনই একটা বিয়েবাড়িতে যাই একটা গিল্ট ফিলিংয়ে ভুগি যে দুটো পড়া বোধহয় এখনও দেখা হলো না। তো সব কিছু মিলিয়ে নতুন বছর সুন্দর, মানে আমার নিজের ছন্দেই কাটছে, যেরকম কাটে, ব্যস্ততায়। আর একটু যত দিন এগোবে হয়তো মেয়ের পরীক্ষাটা ওভার হয়ে গেলে অনেকটা হালকা, কারণ ওটা একটা বড় দায়িত্ব থাকে। যেহেতু আমার একার দায়িত্বে মেয়ে বড় হয়, এবং মাথার পেছনে একটা কথা সবসময় ঘোরে, তোর মেয়ে মানুষ হবে না। কেউ বলেছিল এত ভালোবেসে, যে সব সময় আমার ওটা ব্যাক অফ মাই মাইন্ড মনে হয় যে আমাকে শুধু এই চ্যালেঞ্জটা নয় যে ওকে সুস্থভাবে বড় করতে হবে, একটা ভালো মানুষ হিসেবে বড় করতে হবে, কিন্তু মানুষের মতো মানুষের নিজের পরিচয় তৈরি করুক, এইটুকু আমি সবসময় চাই। তো ওই জন্য ওই চ্যালেঞ্জটা যেহেতু আমার সবসময় মিট করতে হয়, তো আগামী দিনগুলো খুব কঠিন, কারণ সামনেই পরীক্ষা মেয়ে। আর আমি তো মাঝে মাঝে ভাবি কি আমি বোধহয় ক্লাস 5-6-এ পড়িনি। আমার কীরকম কিচ্ছু স্মৃতিতে আসে না যে আমি এত পড়াশুনো করেছি। আমার মেয়ে খুব সিনসিয়ার, আমাকে আজ পর্যন্ত তাকে বলতে হয়নি যে পড়তে বস। ওর নিজের দায়িত্ববোধেও পড়তে বসে যায়, বরঞ্চ ওঠ রে এবার ঘুমিয়ে পড়তে, এটা আমাকে অনেকবার বলতে হয়। হ্যাঁ, তো সেটা নিয়ে আমার প্রচুর বকাবকি খায়ও। আর ওর অন্যান্য বন্ধুরা যেমন একটু নিজের মতামত গড়ে উঠেছে এই প্রত্যেকেরই, কিন্তু এর এখনও আমি দেখি মা যা বলবে। তো এই মা যা বলবেটা যেহেতু ওর নিজের একটা বিশ্বাস, তো ওই জন্য মাকে সবসময় ঠিকঠাক কথা বলতে হয়। সেটাও একটা চ্যালেঞ্জ যে মা এমন কোনো কথা না বলুক যেটা ও বলতে চায় না। আমি সবসময় ভাবি ওর পার্সপেক্টিভ থেকে যে ও কি বলতে চাইছে। তো সেই একটা জায়গা আছে। তো আমার মনে হয় আগামী দিনগুলো, যেহেতু ওর ক্লাস 6 হয়ে যাবে, আবার শোভনের সবসময়ই একটা, আমার আর ওর, আমি বলি যে আমরা আগে ক্লাবে যেতাম, গান শুনতাম,
খুব দুজনেই শপিং করতে ভালোবাসি, শপিং করতাম। আর এখন ভাবি এই সপ্তাহে কোর্টে যেতে হবে, আগামী সপ্তাহে কোর্টে যেতে হবে, তারপরের সপ্তাহতেও কোর্টে যেতে হবে। তো যদি এই কোর্টের থেকে মুক্তি পাওয়া যায় একটা আনন্দের। কিন্তু যাই হোক, সব কিছু মিলিয়েই লাইফ আমার কাছে সবসময় খুব আনন্দের। গোয়িং অন 24 যখন আসছে আলোচনায়, 24-এর আলোচনা এলেই আপনি একদম মানে শিক্ষা জগতের মানুষ, আর আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে নির্ভরযোগ্য যে ব্যক্তিটি বা গোটা দুনিয়ার কাছে হয়তো তাঁরও আপনি সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ, তিনি একদম রাজনীতির উঠোনের মানুষ। আর 24 মানেই লোকসভা নির্বাচন। তো আপনি শিক্ষা জগতের মানুষেও এই মানুষটিকে তো এতটা কাছ থেকে দেখছেন, আপনার একটা রাজনৈতিক বোধও রয়েছে, আপনি নিজেও সেটার মধ্যে দিয়ে পথ পেরিয়েছেন। কি মনে হচ্ছে 24-এর যে নির্বাচন হতে চলেছে, এখনও অবধি যা যা ঘটে চলেছে আর কি গোটা দেশ জুড়ে, কোন দিকে যেতে পারে কিছু মনে হয় দেখে বা আন্দাজ করতে ইচ্ছে করে? দেখুন, এক হচ্ছে এটা বলে লাভ নেই যে আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব, কখনো নই। শিক্ষা জগতেও যখন ছিলাম তখনও একটা রাজনৈতিক চেতনা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এবং প্রেসিডেন্সিতে আমরা যখন পড়তে ঢুকতাম, তো অমলবাবু কিছুদিন আগে চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু উনি প্রথম দিনের একটা স্পিচ দিতেন, যে স্পিচটার পরে আমি জানি না অন্য কার কী হয়েছিল, আমার তো অ্যাটলিস্ট মনে হয়েছিল আমি এখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল যে উনি এমন একটা বোধ গড়ে দিতেন যে তুমি কাদের লিগেসি বহন করছো, হ্যাঁ, এবং তুমি কেন এসেছো প্রেসিডেন্সিতে। তার একটা লাস্ট লাইন থাকতো, রাজনৈতিক চিন্তাধারা থাকবে, রাজনীতিটা করবে না, পড়াশুনোটা করবে। তো এটা ছিল ওনার একদম একটা স্পষ্ট কথা। তো আমরা পড়তে গিয়ে সেই জন্যেই আমরা সবসময় আইসি করতাম, মনে করতাম এটা 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 পলিটিক্যাল না, এটা তো অ্যাপলিটিক্যাল সাংস্কৃতিক সংগঠন, কিন্তু সব রাজনীতি ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সবেতেই রাজনীতি আছে। এবং পরবর্তীকালে এটা সবাই জানে, যারা আমাকে একটু কাছ থেকে জানে, যে আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের খুব ঘৃণা করতাম। মানে এটা মানে আমি তাদের হিপোক্রেসি ঘৃণা করতাম, তাদের মানে সত্যি কথা না বলার প্রবণতাকে ঘৃণা করতাম, টিল আই মেট শোভন। এবং শোভনকে আমার অ্যাটলিস্ট হ্যাঁ না, হজম করা একটা মানুষকে, মানে তা খেয়ে হজম করতে পারবো না, কিন্তু ওর চিন্তাধারাটাকে নেয়াটা, ফর 6-7 months I used to think that he's unreal. আমি খালি টেস্ট করতাম, আর শোভন এই কথাটা খুব রেগে যেত, টেস্ট আবার কি টেস্ট, হ্যাঁ আমি কি পরীক্ষা দিচ্ছি নাকি। আমার ভীষণ আনরিয়াল মনে হয় যে তোমরা এখন এত আদর্শে বিশ্বাস করো তোমরা। তখন আমাকে বলেছিল যে বসে কি তুমি তো আমাকে দেখছো, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখোনি। তো একটা মানুষ সারাদিনে প্রায় কিছু খায় না, ঘুমন কম, আর চিন্তা মানে সব সময় মানুষের জন্য চিন্তা তাকে এমন তাড়া করে বেড়ায় যে আমাদের কাছে রাত দিন বলে কিছু ছিল না। এবং আমি তখন ওয়েবকুপার জেনারেল সেক্রেটারি, তো আমাকে বললো যে বসে কি জানো তুমি এই যে এত রাজনীতি বিমুখ, হ্যাঁ, কারণ আমি একদম হতে চাইনি জেনারেল সেক্রেটারি, আমি শুধু চাকরি করতে চেয়েছিলাম সম্মানের সঙ্গে। এটা একটা আমার সবসময় মানে এটা আমার কাছে একটা ভীষণ বড় জিনিস। আমার মনে হয়েছিল যে আমি সেই ঘর থেকে যাচ্ছিলাম না যেখানে আমার চাকরি করে আমার বাড়িতে সংসার চালাতে হবে। আমার নিজের স্বাধীন একটা সত্তা আছে, আমি আমার মাকে দেখিনি জীবনে কারোর থেকে হাত পেতে কিছু নিয়েছি, এবং ওইটা দেখে দেখে বড় হয়েছি বলে আমার সবসময় মনে হতো যে আমার পার্সটা খুলে আমার টাকা আছে। এটা আমার সবসময়, এটা আমার খুব বেসিক জায়গা ছিল, যে কারণে আমি বোধহয় একমাত্র মানুষ যার একদিনেরও বেকার জীবন ছিল না। আমি লাস্ট পরীক্ষা খাতায় লেখা শুরু করছি এবং সব টিচাররা জানতো যে আমার 4টে উত্তর মানে 4টে বুকলেট, আমি এত লিখতাম। এবং 40 মিনিট তো 35 মিনিটে আমার শেষ হবেই হবে উত্তর। তো কানের কাছে ফিসফিস করে বলছে যে সিভি বানাবে একটা, ঠিক আছে, আর এখান থেকে স্ট্রেট চলে যাবে সল্টলেক, একটা ইন্টারভিউ আছে। আমি তখন সামনে ইন্টারন্যাশনাল রিলেশনসে পেপার দেখবো না, এই কথাটা শুনে আমি বলছি কেন কেন, তো আমি বলছি একটা ইন্টারভিউ আছে তুমি যাও। তা আমি বললাম স্যার আমি তো কিছু প্রিপেয়ার নই। বলছে তুমি খুব প্রিপেয়ার, তুমি যাও। তা আমি করিডোরে আমার গাড়ি, আমি খুব কম রাস্তাঘাট চিনি এখনও, তাই তা আমি বলছি যে সল্টলেক চেনো? তখন বলছে হ্যাঁ। আমি বলছি চলো তো একটা ইন্টারভিউতে ঢুকে আমি দেখছি মানে আমি একটা মানে আই ফেল্ট আই এম অ্যান ইডিয়েট, মানে কোথাও নেই আমার বয়সের কাছাকাছি, সব এত বড় বড় থিসিস নিয়ে গেছে, আমি শুধু এমএ লাস্ট পরীক্ষা দিয়ে এসেছি। হ্যাঁ, আমি বলছি আমি কাদের সঙ্গে, আমার না স্যারের ওপর ভীষণ রাগ উঠছে। আমি বলছি দেখেছো কীরকম জায়গায় ঠেলে দিয়েছি।
এবং সবাই দেখছি ঢুকছে 40-50 মিনিট পরে মুখ একদম বিবর্ণ মুখে বেরিয়ে আসছে। আমি তো মানে আমি ভাবছি আমার খিদে পাচ্ছে নাকি ঘাম হচ্ছে না কি হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। তারপর আমি ঢুকলাম, ঢুকে দেখছি মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত টেবিলে শুধু মাথা। আমি ভাবছি এগুলো তো গুণে আমি অঙ্কে শেষও করতে পারবো না। এবং প্রত্যেকে একটা প্রশ্ন এদিকে ছুটছে, সেটা শেষ হচ্ছে না, আর একটা প্রশ্ন ওদিক দিয়ে আসে, এবং বিভিন্ন দেশের লোকজন বসে আছে। ইউনাইটেড নেশনসে একটা প্রজেক্টে তারা লোক রিক্রুট করছে। এবং আমি ভাবছি যে আমি এখানে অ্যাকচুয়ালি কী করতে এসছি। হ্যাঁ, তারপর আমি বলছি না, আমি তো এসছি মানে কিছু করে যাব। তখন লাস্ট প্রশ্ন ছিল আমাকে যে আচ্ছা আপনার কি মনে হয় না যে ইউ আর দ্য মোস্ট আন্ডার কোয়ালিফাইড পার্সন হিয়ার, ওয়াই শুড বি টেক ইউ? তো আমি বললাম বিকজ আই এম ফ্রেশ অ্যান্ড আই ক্যান ওয়ার্ক 24/7, সো ইউ উইল হ্যাভ টু টেক মি। তো তখন বললো সো ইউ আর টেকেন। অকাট্য যুক্তি। হ্যাঁ, তো বলছি কাম অ্যাট 9 AM টুমরো মর্নিং অ্যান্ড ওপেন দ্য অফিস। আমি বলছি কি আমাকে বাবা কিসের কাজটা দিল, দরজা খুলতে হবে অফিসের? তখন বলছে দিস অফিস বিলংস টু ইউ বাট ইউ হ্যাভ টু লুক আফটার ইট। আমি মানে আই থট এখানে আমি কি করছি, মানে কি পোস্ট? বাড়ি এসে বলছি মা চাকরি পেয়ে গেছি। মা বলছে কী পোস্ট? আমি জানি না, কি মাইনে কিছুই জানি না, কিন্তু আমি চাকরি পেয়েছি। এই আনন্দেই আমি আত্মহারা যে কালকে থেকে আমি চাকরির ক্ষেত্রে যাচ্ছি। তো সেই থেকেই আমার একটা জিনিস ছিল যে আমি স্বাধীনভাবে বাঁচবো, সম্মানের সঙ্গে বাঁচবো। এবং সেটা করতে গিয়ে আমি বুঝলাম যে এটা খুব কঠিন জিনিস, মানে সবচেয়ে সহজ জিনিসটা আমাদের জীবনে খুব কঠিন হয়। কারণ সম্মান বাঁচিয়ে শিরদাঁড়া সোজা করে চাকরি করা যে কত মানে একটা বড় যুদ্ধ, সেটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। তো সেই প্রক্রিয়ায় আমি এত রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা হয়েছে এবং আমার তাতে মনে হয়েছে অ্যাটলিস্ট 99% লোক হচ্ছে একটাও সত্যি কথা বলেন না। হ্যাঁ, তো আমি শোভনকে দেখতাম সত্যি ছাড়া কিছু বলছে না, এবং আমার কেমন মনে হতো যে এটাই আনরিয়াল, এই কি। হ্যাঁ, মানে একটা কথা সুন্দরভাবে বলে না, কিরকম ক্যাটক্যাট করে কথা বলে দেয়। যেদিনকে আমাকে সকলে প্রেস করে মুখের ওপর, একদিন আমাকে বলছে পার্থদার কি ধৈর্য, তোমাকে কি সহ্য করে। আমি হলো তো রেজিগনেশন লিখিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। আমি বলছি তুমি আমাকে বলছো? বলছে হ্যাঁ একদম। বলছে এটা কোনো কথা হলো, তুমি কথা বলছো আর দু কথায় কথায় বলছো আমি কিন্তু রিজাইন করে দেবো, আমি কিন্তু স্যার রিজাইন করে দেবো। আমি বললাম তুমি জানো আমাদের কিসের মধ্যে কাজ করতে হয়? বলছে আমি এই পরিবেশটাও তৈরি করতাম না, আর কেউ আমাকে রেজিগনেশনে হুমকি দিলে বলতাম আগে রেজিগনেশন লেখো তারপরে বাড়ি যাও। মানে হি স্পেয়ার্স নান। তো আমি সেইখান থেকেও আমাকে একটা কথা বলেছিল সেদিন যে বৈশাখী তোমার মতো মেয়ে রাজনীতি করুক। আমার তোমার এই পার্থদাও বলেছিল তোমার মতো মেয়ে রাজনীতিতে আসুক, সৎ লোকদের রাজনীতিতে খুব প্রয়োজন। আমরা দেখছো তো আমাকে কিরকম ভুগতে হয়। তা বলছে না বৈশাখী, এন্ড অফ দ্য ডে না মানুষের জন্য করার একটা আলাদা আনন্দ, এটা তুমি একদম আলাদাভাবে বুঝবে। এবং বিশ্বাস করো আমি যে সক্রিয় রাজনীতিতে গেছি সেটা হচ্ছে শোভনের অনুপ্রেরণা। সব সময় প্রত্যেক স্টেপে বলেছে তোমার কি মনে হয় এরা সব একবারে ভীষণ দারুণ ব্যাপার, তোমার মানুষের সঙ্গে কানেক্ট খুব ভালো, তুমি পারবে বৈশাখী। আমার মনে হচ্ছে প্রথম আমরা গ্রামে মানে যাচ্ছি একটা ইয়েতে, বোধহয় ঘর ঘর কিছু একটা একটা প্রত্যেক বাড়িতে অ্যাওয়ারনেস ছড়ানোর একটা প্রোগ্রাম। তো আমি বলছি যে আচ্ছা আমার তো ছাপার শাড়ি নেই। তো আমাকে বললো যে কেন ছাপার শাড়ি দিয়ে কী হবে? আমি বললাম না আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কী পরবো। তো বলছে যা পড়ো তুমি হয়ে যাবে, তুমি দেখবে ওরা তোমাকে কত ভালো অ্যাকসেপ্ট করে। তুমি কি আমাকে দেখো যে আমি যখন গ্রামে যাই লুঙ্গি পরে যাই? তো আমি বললাম না। তা বলছে আমি তো গিলে করা পাঞ্জাবিই পরে যাই, ওরা আমাকে এইভাবেই ভালোবাসে। অ্যান্ড ট্রাস্ট মি, মানে আমি যখন গাড়িতে যাচ্ছি আই ওয়াজ ভেরি নার্ভাস। আমি ভাবলাম কি যে কীভাবে এরা নেবে আমাকে। মানে আমি যখন নামলাম আমার মনে হলো না যে আমি ওখানে আউটসাইডার। মানে কে কার বাড়ি থেকে একটা কুমড়ো দেবে, কে একটা চাল কুমড়ো কেটে আনছে, কে বাড়ির থেকে ফল নিয়ে আসছে, আমি মুহূর্তে সেই বাড়ির মেয়ে, সেই বাড়ির বোন, কারুর মানে একটা ভীষণ আপন হয়ে উঠলাম। হ্যাঁ, এবং ওয়েন আই কেম ব্যাক, শোভন আমাকে, আমার মনে আছে একটা চপের দোকানে দাঁড়িয়ে বললো যে এই যে এতজনের দিদি, বৌদি, বোন, মেয়ে ডাকটা শুনলে না, এর থেকে বড় কোনো প্রাপ্তি আছে একটা রাজনৈতিক ব্যক্তিত্বে? তো সেই হিসেবে দাঁড়িয়ে আমি বলি যে শোভন সক্রিয় রাজনীতিতে থাকুক না থাকুক, ও রাজনৈতিকভাবে সক্রিয় সবসময়। এবং 24-এর যুদ্ধটা
মানে দেখো, যে কোনো রাজনৈতিক নেতার কাছেই আমার মনে হয় যে কোনো ইলেকশন একটা বড় যুদ্ধ। এবং সেটা যতক্ষণ না কেউ জয়ী হয় আমার মনে হয় কেউ কমপ্লেসেন্ট থাকতে পারে না। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা জাংচার, কারণ আমাদের ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা দেখছি একটা বড় রাজনৈতিক জোট হওয়ার চেষ্টা হচ্ছে, মানে তৈরি করার চেষ্টা হচ্ছে। আর একদিকে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যে বেশ কয়েকবার জিতেছে তাদেরকে আর একবার পরীক্ষায় যেতে হচ্ছে, এবং তার মধ্যেই রাম মন্দির ইস্যু এসে গেছে। তো যে মানে আমি খুশি হতাম যদি রাজনৈতিক যুদ্ধে মন্দির না টানা যেত, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে এসেছে। তো সেই জাংচারে দাঁড়িয়ে আমার মনে হয় যে দিস উইল বি আ ভেরি ইন্টারেস্টিং ইলেকশন, এবং শোভন এতে সক্রিয়ভাবে কাজ করলে আমি ভীষণ খুশি হব। আর যদি সক্রিয়ভাবে না কাজ করে তখন আমার দুঃখের সীমা এই জন্য থাকে না, কারণ তখন অতি বেশি সক্রিয় থাকে। ও যদি বাইরে সক্রিয় থাকে তাহলে বাড়ির ঝামেলাটা আমায় পোহাতে হয় না। ও তখন এটাকে একটা ওয়ার রুম তৈরি করে, হ্যাঁ, 3-4টে করে ফাইল, হ্যাঁ, এটা এই স্টেট, ওটা ওই স্টেট, এবং কি অব্যর্থ ক্যালকুলেশন থাকে। মানে আমার মনে আছে যে একটা ইলেকশন হবে, তার আগে আমি বললাম যে জানো সবাই বলছে ভীষণ খারাপ ফল হবে, তাই বলে সবাই মানে এবং খুব ছোট্ট কথা উত্তর দেয়। তো আমি বললাম সবাই মানে, সবাই বলছে তুমি কি ভাবছো? আমি যে না, আমারও তো মনে হচ্ছে যে ভীষণ টপসিটার বলছে কিচ্ছু হবে না, একই রেজাল্ট হবে। আমি কি বলছো তুমি? তা বলছে আমি বলে দিলাম তুমি মিলিয়ে নাও, এই স্টেটে এই এই এতটা মার্জিন, এইটা। আমি যে হ্যাঁ, ওইরকম উত্তম কুমারের মতো আধশোয়া হয়ে জলসাগরের মতো বলা যে আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড় করে আনো আমিও ওরকম বলে দিতে পারতাম। তা বলছে ঠিক আছে, যেদিনকে বেরোবে রেজাল্ট সেদিনকে রাখবে। এবার রেজাল্ট বেরোবে, আমি তো সকাল থেকে শুধু দেখতে চাইছি শোভন কতটা ঠিক, তো আমার অন্য কিছু আমি দেখছি অব্যর্থভাবে ট্রেন সেই দিকে যাচ্ছে। তখন না আমি বললাম যে আচ্ছা তুমি কিসের থেকে, তুমি তো এখন নিজেকে সত্যিকারের, আমি দেখি না যে খুব রাজনৈতিক লোকেদের সঙ্গে যে খুব ইন্টারাকশন হয়, মাঠে নামো, তুমি কী কর? বলছে বসে কি আমার এতদিনের এক্সপিরিয়েন্স, আমি পালস, মানে আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের একটা খুব মজা লাগে যে যদি পশ্চিমবঙ্গের ভেতরে অব্যর্থভাবে সেখানে অ্যাটলিস্ট এই তোর জ্যাঠা কেমন আছে এখন, আচ্ছা তোর ভাইজির ওই চোখে অপারেশনটা হয়ে গেছে, মানে একবারে পুরো ফ্যামিলি ওয়াইজ তাকে পুরোটা চেনে শোভন। যদি কলকাতার বাইরে হয়, শোভনদা আপনার থেকে আমি এই উপকার পেয়েছিলাম, এইটা। তো আমার না ভালো লাগে যে ভারতবর্ষের যে কোনো কর্নারে যাই, শোভনের সেই গ্রহণযোগ্যতাটা এখনও আছে, এবং মানুষ ওকে এখনও সেই জনার অফ লিডার্সদের মধ্যে ধরে যারা শুধুমাত্র ভার্চুয়াল ওয়ার্ল্ডের দ্বারা মানুষের সঙ্গে কানেক্টেড নয়, একেবারে ম্যান টু ম্যান কানেক্টে যারা বিশ্বাসী ও সেই রকমভাবে গ্রাউন্ড লেভেল ওয়ার্ক করা। তো সেই জন্য আমার মনে হয় যে 24-এ ওকে কোনো না কোনো ভূমিকায় আমি দেখতে চাই। আর সেটা শুরু হওয়া বাঞ্ছনীয়, কিন্তু এটাও ঠিক যে কবে শুরু করবে, কি শুরু করবে, পুরোটাই তো ওর নেত্রীর ওপর নির্ভর করবে। তো দেখা যাক, সময়ের অপেক্ষা। আমরা যখন রাজনীতি নিয়ে এতগুলো কথা বললাম, বৈশাখীদের সঙ্গে কথা বলতে গেলে একদম প্রথমেই বললাম অনেকগুলো জিনিস মাথায় আসে, সামাজিক, পারিপার্শ্বিক। এই যে বছরটা আমরা পেরিয়ে এলাম, সেই বছরের শেষের দিকে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রোলিং হয়েছে, আপনি দেখেছেন। একজন গায়ক তার প্রাক্তন স্ত্রী একজন অভিনেতার স্ত্রী হয়েছেন, আপনিও দেখেছেন, এবং আপনি নিজে বহু ক্ষেত্রে এই ট্রোল জিনিসটাকে ফেস করে করে আছেন। এবং আমরা সবসময় ভাবি কোনো মানুষ পজিটিভ থাকলে সে যখন হাসছে তার ভেতরের এনার্জিটাই শো করে, আপনাকে আমরা সেটাই দেখি। আপনার কি মনে হয় 2023-এ দাঁড়িয়েও এই যে মানসিকতাটা আপনি দেখলেন, কি মনে হচ্ছিল দেখে? আপনি তো নিজে কিছু বছর ধরে এটা পেরোচ্ছেন, মানে ভালোবাসা দিয়ে যদি সব কিছু জয় করা যায় তাহলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেটা একটা নাম। মানে না, থ্যাংক ইউ মধুরিমা। আমি একটা কথা বলি, তুমি এই কথাটা বলছো না, 2023 2053 তো একই প্রশ্ন করতে হবে তোমাকে, কিচ্ছু এগোবে না। তাই একদম, মানে আমি এটা একদম কনভিন্সড, কারণ আমার সত্যিকারে প্রেসিডেন্সিতে পড়েছি বলে আমার বন্ধু বান্ধব জগৎটা খুব অন্যরকম ছিল।
এবং পরবর্তীকালে আমরা ইউনিভার্সিটিতে না একেবারে খুব সাধারণ পরিবার থেকে খুব অসাধারণ পরিবার যেগুলো, সেই সব রকম আমরা মেলামেশা করতাম। এবং আমার কেন জানি না কখনো কারোর সঙ্গে মিশতে অসুবিধা হয়নি, কারণ আমার আপব্রিঙ্গিং এমন ছিল যে আমার বাবা মা একটা জিনিস বলতো যে কোনো কিছুর প্রাইস ট্যাগ কিচ্ছু তৈরি করে দেয় না, মানুষের সংস্কৃতিটা ভেতরের, তো এইটাকে কিন্তু নো অ্যামাউন্ট অফ মানি ক্যান বাই। তো আমার মনে হয়েছে যে একটা অন্য ভাবনা চিন্তা জীবনবোধে আমি গড়ে উঠেছিলাম। তারপরে যাকে বিয়ে করেছিলাম সেও যেহেতু শিক্ষা জগতেরই ছিল, তো তার সঙ্গেও আমার আদান প্রদান মনে হতো যে একটা বৌদ্ধিক স্তরে আছে, হ্যাঁ, মানে তার অন্য অনেকগুলো অ্যাবারেশন আছে, কিন্তু আমি বলছি যে কারুর ব্যাপারে বসে পরনিন্দা পরচর্চা করা, কারুর একটা বিষয় নিয়ে অনেকক্ষণ ডিসকাস করা, এতটা আমাদের কোনোদিনও কারুর সময় হতো না। মানে আমার বাপের বাড়িতে কারুর সঙ্গে আমি কখনো পরচর্চা পরনিন্দা করার সময় পাইনি। আমার দিদিরা আমাকে প্রায় মানে বলতো যে এইবার ও উঠে যাবে কারণ শাশুড়ির টপিক উঠেছে তাই, কারণ আমি যেগুলোই পার্টিসিপেট করে উঠতে পারতাম না, তো আমার মনে হতো যে এখানে আমার কিছু কন্ট্রিবিউট করে, তখন আমার শাশুড়ি হয়নি। তো আমাকে অনেকে পরবর্তীকালে বলেছে যে আচ্ছা তো শ্বশুর শাশুড়ি কেমন মানুষ? এমন অসাধারণ মানুষ, তারা আমাকে কোনোদিনও কোনো কষ্ট দেয়নি, আমাকে মানে খুব ভালো ট্রিট করেছে। তো আমার এইরকম কোনো গাওনা গাওয়া ছিল না যে জীবনে এইগুলো আমি পাইনি, বরঞ্চ আমার মনে হতো আমি অনেক বেশি পেয়েছি। এবার হঠাৎ করে আমার জীবনে যখন একটা পরিবর্তন আসে, আমার সঙ্গে শোভনের যখন আলাপ হয়, আমার মনে হলো আমার আর শোভনের জীবনটার উপরে কত মানুষের কোথা থেকে যেন দখল এসে গেছে, যেটা আমি অভ্যস্ত ছিলাম না। আমি এত প্রাইভেসি ভালোবাসতাম, আমার সবসময় মনে হতো যে দিস ফার অ্যান্ড নো ফার, এই অবধি লোককে রেখে আমি মিশেছি সারা জীবন। আমার বেস্ট ফ্রেন্ড কারা সেটা তারাই একমাত্র জানে। আমি সবার, আই ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ এভরিবডি, বাট to come very near to me, it required a lot of, it was a long journey. তো আমার এই যে ট্রোলিং বলে কিছু এক্সিস্ট করে, আমি সোশ্যাল মিডিয়ায় এত মানে অশিক্ষিত বলতে পারো, এসব বিষয়ে লিস্ট ইন্টারেস্টেড বলতে পারো, আর সত্যি সময় ছিল না। কারণ দেখো, যে সময়টা মানুষের প্রয়োজন একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে স্পেন্ড করার, আমি পিএইচডি নিয়ে ব্যস্ত ছিলাম, আমার সংসার নিয়ে ব্যস্ততা ছিল, আমার বিয়ে হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমি আমার বাবা মার প্রতি একটাও কর্তব্য করতে একদিনের জন্য কোনো চ্যুতি ঘটেনি। আমি একটাই, আমার বিয়ের পূর্ব শর্ত ছিল যে আমার বাবা মার বাড়ির কাছে যেন বাড়িটা হয়, যাতে আমি এভরিডে তাদেরকে দেখে আসতে পারি, বিকজ দে ডোন্ট হ্যাভ আ সান। তো আমার মনে হয়েছিল যে আমি তাদের ছেলে, আমি তাদের মেয়ে, এবং আমার এটাও কখনো মনে হয়নি আমরা 3 বোন, তো তাহলে এটা আমার একার দায়িত্ব কেন। আমার মনে হচ্ছে আমি যতটুকু করতে পারবো। তো সেখানে দাঁড়িয়ে না, আমি যখন শোভনের সঙ্গে হাঁটতাম আর কেউ ছবি তুলতো, আমার মনে হতো যে মানে হোয়াট ইজ দিস। আমি ঠিক আছে, দাঁড়িয়ে কেউ একটা এসে বলতে পারে যে আপনার ছবি তুলবো, আর আমি একমাত্র যে কখনো কাউকে না বলি না, আমি সবার সঙ্গে ছবি তুলি। কিন্তু টুক করে ক্যামেরাটা এখানে ধরে, মানে যে প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল শোভন বান্ধবী শাড়ি কেনা, আমার এত দুঃখ হয়েছিল তোমায় আমি বলি মধুরিমা, আমি ভাবলাম যে আমি কত কত দামি শাড়ি কিনি, আমার মাকে যে মহিলা দেখেন তাকে আমি একটা 1500 টাকার শাড়ি কিনে দিচ্ছি পুজোর আগে, মানে উইচ ইজ ওয়ান অফ দ্য 5 শাড়িজ উইচ আই গেভ হার। ও 5 দিনে 5টা নতুন পরবে বলে আমি নিউ মার্কেট থেকে কিনছি। যে ভদ্রলোক তুলেছেন তিনি কতবার আমাকে কোল্ড ড্রিঙ্ক খেতে বলছেন, মিষ্টি খেতে বলছেন, আসলে আটকে রেখে ছবিটা তুলছেন। আমি না মানুষের এই কুরুচিপূর্ণ জায়গাটার সঙ্গে পরিচিত ছিলাম না। তারপরে আমি যখন দেখলাম যে একটা আলাদা লেভেল, মানে যখন আমাকে কেউ বলছে না যে এই তুই দেখেছিস কি বলেছে, তোকে কি বলেছে এখানে কি, আমি বললাম না কোথায় বলছে বলতো এসব। আমার খালি মনে হতো যে এত কথা কোথায় বলে লোকে, তখন বলছে সোশ্যাল মিডিয়া। আমি তখন বুঝলাম এটা একটা খাপ পঞ্চায়েত, যেটা বসে আমার অজান্তে, আমার অ্যাবসেন্সে, এবং প্রত্যেকের একটা মানে অধিকার জন্মে গেছে যে একটা না একটা কিছু মন্তব্য, মানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি, এত লোক এত কথা বলে। তো আমি একদিন আমার এক বান্ধবী, আমি বান্ধবী বলে আমার সঙ্গে পড়েছে, সে আমার একটা ছবি তার ফেসবুকে পোস্ট করে বলেছে এই বৈশাখী হচ্ছে সেই বৈশাখী। তো
তো আমি ভাবলাম যে আচ্ছা এই বৈশাখী সেই বৈশাখী মানে কি, আমি তো বৈশাখী আর ও তো একটাই বৈশাখীকে চেনে। পরে বুঝলাম যে আমি ওর বান্ধবী বৈশাখী, সেই বৈশাখী মানে হচ্ছে শোভনের বৈশাখী। আচ্ছা এইবার শুরু হচ্ছে, প্রথম যে লিখছে বলছে আচ্ছা ওকে অনেক বয়স্ক হয়ে গেছে না দেখতে। কে বলছে? তার দিদা হচ্ছে সাঁওতাল মহিলাদের জন্য লড়া, মানে তার নাম নিলে প্রত্যেকে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। সে নিজে সাংবাদিক, আর প্রথম কথা হচ্ছে যে একে দেখতে বয়স্ক। হ্যাঁ আচ্ছা আমি পড়লাম, আমি বললাম আচ্ছা আচ্ছা, আমি তখন ভাবছি এটা কে, কে যে আমাকে নিয়ে লিখছে। তারপর আমি চিন্তা করলাম সারা জীবন আমি দেখেছিলাম আমার এক ব্যাচমেটের পাশে ল্যাং করে একটি ছেলে ঘুরে বেড়ায়, যে একেবারেই মানে তার কোনো, আমি তার দিদার পরিচয় আর বাবার পরিচয় ব্যতীত তার কোনো পরিচয় ছিল না কলেজে। সেই ছেলেটি আমাকে নিয়ে দেখলাম খানিকক্ষণ মন্তব্য, ঠাকুমার বাবা বোধহয়, হ্যাঁ ঠাকুমা, মানে আমি দিদা বলছি, ঠাকুমার বাবা, ঠিক আছে। এবার তার মন্তব্যের পরে আর একজন মন্তব্য করছে, আমি ভাবছি এরা আমাকে চিনতো। হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে, এত চিনতো। তারপরে একজন বলছে আরে এই তো আমার সঙ্গে KG1 থেকে পড়েছে। আমি দেখছি যে KG1 থেকে আমার বান্ধবী, এবং তার আমি জীবনে এক্সিস্টেন্স দেখিনি আমার স্কুলে। আমি তখন তার ছবি তুলে আমার সব বান্ধবী স্কুলে পাঠালাম। আমি বললাম আচ্ছা এই কি কখনো আমাদের সঙ্গে পড়েছে? সে বলছে আরে ও KG1-এও রুজ পাউডার মেখেই আসতো। আমি তখন আমি ভাবছি আচ্ছা আমার KG1-এর ছবিটা যদি কাউকে দেখায়, একটা কঙ্কালের মতো চেহারা ছিল আমার, মানে আই ওয়াজ ভেরি থিন। হ্যাঁ আমাকে মা দেখে বলতো যে তোকে দেখে মনে হয় না খেতে পাওয়া ঘর থেকে আসছিস, বুঝেছিস, তোকে দেখে মনে হয় আমাদের ভারতবর্ষে কত ম্যালনিউট্রিশনে ভোগে, তুই খাওয়া দাওয়া করিস না কেন। মানে আমি খাওয়া দাওয়া ব্যতীত সব কিছু করতাম, আর এত খেলাধুলো করতাম যে বোধহয় যেটুকু খেতাম সেটা হজম হয়ে আর কি আগামী 4-5 বছর আমাকে ওই রকম রাখার মতো অবস্থায় থাকতো। তো আমি দেখলাম কি কনফিডেন্টলি লোকে মিথ্যে কথা বলে, এবং কোনো কারণ ছাড়া, কারণ আমাকে না চিনলে কারুর কোনো যায় আসবে না, আমাকে চিনছে সেটাই হচ্ছে তাদের ক্লেম টু ফেম, আর সেই জোরে তারা খানিকক্ষণ ভেসে থাকছে। তো আমি দেখলাম এত গুরুত্ব দেব এইসব, এই দলকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে নিজের কত সময় নষ্ট করা। তো আমি শোভনকে বললাম যে বুঝলে আমাকে নিয়ে অনেকে, তো শোভন বললো আচ্ছা কী আশ্চর্য, তুমি কত ভাবো, তুমি কত মানুষের ভাবনার খোরাক হয়ে দাঁড়িয়েছো, ওরা তোমাকে নিয়ে কত কি খুঁজছে, যে কার কাছে একটা ছবি আছে পুরনো, সে সেই ছবিটা ছাড়বে, তবে সে খানিকটা লাইক পাবে, খানিকটা কথাবার্তা পাবে। তা আমি দেখলাম সত্যি এরকম সমাজসেবা করার আমার আর সুযোগ ঘটবে না, আমি এটা চুপচাপ ইগনোর করলাম। কিন্তু যখন 2023-এর শেষে এসে আমরা দেখছি একজন সেলিব্রিটি কাপলকে নিয়ে কথা বলছে, মানে আমার খালি মনে হলো যে মানুষকে তার নিজের কারণে কেউ ডিফাইন করবে না। হ্যাঁ আমি বৈশাখী ব্যানার্জি, এটা আমার পরিচয় হতে পারে, আমার বাবা মামায় জন্ম দিয়েছেন, তাও আমার পরিচয়ের উপর কিছুটা অধিকার থাকতে। শোভন বান্ধবী বৈশাখী, এইটাই যে আমার কি অবজেকশন, কারণ শোভন আমাকে কখনো এইভাবে ট্রিট করে না। ও যখন কারুকে আমাকে ইন্ট্রোডিউস করায় না, মানে এটা বলে রাখি, এটা বললে পরে আরও মানুষের মানে সুবিধা হবে বুঝতে, যে আমাদেরকে তো এত রোম্যান্টিক কাপল বলে, আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, শি ইজ ডক্টর বৈশাখী ব্যানার্জি। বলছে ও ইয়োর পার্সোনাল ডক্টর। তো ওর কাছে কিন্তু এটা একটা খুব গর্বের পরিচয়, কারণ হি লাভস দ্য ফ্যাক্ট যে আমি পড়াশুনো করেছি, আমার পড়াশুনোর মাধ্যমে আমি নিজের একটা জায়গা জোগাড় করেছি, এবং পার্থ চ্যাটার্জিকে আমার মনে হয় বোধহয় সারা জীবনে ও এতবার রিকোয়েস্ট করেনি যতবার আমার জন্য করেছে, যে পার্থ তো ওর ওপরে তুমি কেন আমার কারণে এই অত্যাচারটা করছো। তো সেই জন্য যখন আমি দেখলাম যে আচ্ছা আমি কে কাকে 2 বছর আগে ছেড়ে দিয়েছে, এটা তার কখনো পরিচয় হতে পারে না, যে কোন সিঙ্গারের সে প্রাক্তন স্ত্রী, এটাও একটা মাপকাঠি হতে পারে একটা মানুষের। সে তো একটা মানুষ, রক্ত মাংসের, তার একটা কর্মজগৎ আছে, একদম আছে, এবং সে খুব ইন্টারেস্টিং একটা জগৎ নিয়ে কাজ করছে। তো আমার না এত দেখে খারাপ লাগলো, আমার মনে হলো কি যে আচ্ছা 2 বছরে আমি ভেবেছিলাম বোধহয় থিতিয়ে গেছে, বোধহয় বৈশাখী ব্যানার্জিকে নিয়ে করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দেখছি এই যখন পাত্তা দিল না আর কেউ আমাদের দেবে না। কিন্তু আমি দেখলাম না গো, এই স্মার্টফোন নামক আনস্মার্ট জিনিসটি যতক্ষণ কারোর হাতে থাকবে, সে সবার সম্পর্কে কিছু না কিছু উক্তি করবে। মানে বিশ্বাস করো, যখন আমাকে কেউ বলেছে যে তোকে যারা বডি শেমিং করছে তাদের ভাষাগুলো পড়েছিস, আমি বললাম না পড়িনি তো, কীরকম। তো আমি দেখছি, হ্যাঁ আমি ভাবছি আচ্ছা যারা বলছে তারা নিশ্চয়ই খুব সুন্দরী হবে, সাইজ জিরো হবে। আমি প্রত্যেকের না বড় বড় করে ছবিগুলো দেখলাম,
দেখে আমি ভাবলাম যে আমি যদি রাত্রিবেলা এই চেহারাগুলো দেখি, আমি তো বেশ খানিকক্ষণ মানে ঘুমোতে পারবো না। হ্যাঁ, আমি ভাবলাম এরাও আবার মানুষকে জাজ করতে শুরু করেছে। হ্যাঁ, এটা না একটা অদ্ভুত অসুখ। এই অসুখটা সমাজের এত ভেতর অবধি পৌঁছে গেছে মধুরিমা, আমার মনে হয় না যে এটা মানে কোথাও গিয়ে থামবে। একটা প্রশ্ন এক্ষেত্রে, কোথাও কি আপনার মনে হয় যে এটা শিক্ষাগত সীমাবদ্ধতার কারণেই হয়? না না না, একদম না। কারণ আমাকে নিয়ে যারা চর্চা করেছে তারা যে সবাই অশিক্ষিত বা অর্ধশিক্ষিত তা নয়, কিন্তু প্রচণ্ড শিক্ষিত মানুষজন। মানে এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, যেখান থেকে আমি বুঝেছিলাম যে শিক্ষিত জগৎ কতটা হিপোক্রেট হয়। আমি একটা টিভি প্রোগ্রামে গেছি, তো আমি মানে আমাদের যখন কোনো টিভি চ্যানেল থেকে ডাকতো, তো তখন আমরা তো সকালবেলা জানতাম না যে আমাকে বিকেলবেলা ডাকবে, তো আমি একটা স্লিভলেস ব্লাউজ পরে কলেজে গেছি, পড়াতে হঠাৎ একটা ফোন এসছে। তো আমার অ্যাঙ্কারটি আমার খুব প্রিয়, আমাকে বলেছে এসো, আমি গেছি। তো সেখানে সেদিনকার আলোচ্য বিষয় ছিল হচ্ছে যে মেয়েদের ধর্ষিত হতে হয় তাদের জামা কাপড়ের কারণে, এরম একটা উক্তি করেছে সাউথের কোর্টের একজন জাজ। তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যখন ঢুকছি, স্টুডিওতে দুজন ছেলে পুরুষ বক্তা আছে এবং আমি এবং আরেকজন নারী, তাকে আমি ফায়ার ব্র্যান্ড একজন ফেমিনিস্ট ভাবতাম এবং প্রচণ্ড শিক্ষিত মানুষ, সেই ডিগ্রির দিক দিয়ে বলুন, কথাবার্তা সব কিছুতে। তো আমাকে দেখেই বলল যে সত্যি আজকাল এইসব জামা কাপড় পরে লোকে কলেজে পড়াতে যায়, তো রেপড হবে না? এটা বললেন এবং না, আই কুডন্ট বিলিভ মাই ইয়ার্স। আমি ভাবলাম এই কথাটা কোথা থেকে আসছে, দুটো তো পুরুষের তো গলা নয়। আমি দেবে না, অনেকক্ষণ ওনাকে দেখলাম, দেখে আমি ভাবলাম যে আচ্ছা আমার প্রথম রিয়াকশন কী হওয়া উচিত। আমি বললাম আচ্ছা এই কথাটা না আমার ভীষণ ভালো লাগলো জানেন। আমি বললাম কিন্তু এই কথাটা আপনাকে মাইকে বলতে হবে, আর প্রোগ্রামটা অন হলে এইটাই আমি শুনতে চাই আপনার মুখ দিয়ে, তারপরে আমি উত্তরগুলো দেবো। No, 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 I was just joking. And if it's a joke, it's a very bad joke which you should not indulge with anyone else. এবং ও এই যে কথাটা বললো it was a joke, it wasn't a joke for her. এটা খুব স্পন্টেনিয়াস একটা রিয়াকশন যেটা নারীবাদী একজন মানুষের মধ্যে ছিল। এবং আমি ভাবলাম কি এটা ওনার কিওর্ড হবে না, এখানেই যদি আমি ছেড়ে দিই ব্যাড জোক বলে। তো ফার্স্ট রাউন্ড, এবং উনি অ্যাজ ইউজুয়াল যখন শুরু হলো উনি প্রচণ্ড বড় বড় কথা বললেন যে এই সব পুরুষরা হচ্ছে আমাদের সমাজের জন্য ক্ষতিকারক। তা আমি দেখলাম এত বড় একজন ক্ষতিকারক মানুষ বসে আছে পাশে, যে মহিলাদের, যে পুরুষতন্ত্রের একজন প্রতিভূ, এবং এর পুরুষতন্ত্র বিষদাঁতটা আজকে যদি আমি না ভাঙি তাহলে কিন্তু এ আরও ছবল মারবে। তো আমরা ব্রেকে গেছি, চা দিয়েছে। আমি বললাম আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। আমি তখন থেকে আমার মাথায় ঘুরছে, আর ধরো আমার এই স্লিভলেস ব্লাউজটা আমি তোমায় দিয়ে দিলাম, আর আমি এই শাড়িটাও তোমায় দিয়ে দিলাম, and do you think people will look at you? I will leave aside the very damaging idea of being raped. হ্যাঁ, তখন আমি বললাম শোনো, আমাকে একবার একটি ছেলে আমার অ্যাবসেন্সে থ্রেট করেছে যে ও বৈশাখী ব্যানার্জি কোর্ট চত্বরে ঢুকুক, ওকে রেপ করে ছেড়ে দেবো। আমি বললাম কী বলেছে? বলছে বৈশাখী ব্যানার্জিকে রেপ। আমাকে সে বন্ধুরা খুব সাবধান করছে, এই তুই না যাস না, জানিস তো ও না বলেছে এরকম কথা। আমি বললাম নিজে কানে শুনেছিস? বলছে হ্যাঁ। ঠিক আছে। তো আমি পরের দিন টিফিন ব্রেকে একটা ছুটি নিলাম কলেজ থেকে, গিয়ে আমি জানি ও একটা কমলা লেবু খায় এক কোণে দাঁড়িয়ে, এই ল্যাংল্যাঙের ছেলেটা। তো আমি গেলাম, আমাকে দেখেই তো মুখ টুক কঠিন হয়ে গেছে। আমি বললাম কী ব্যাপার? তুমি নাকি বলেছো বৈশাখী ব্যানার্জি কোর্টে এলে রেপ করে দেবে? আপনাকে আমি বললাম দাঁড়াও, আমি তোমার একটা কথা বলি, আমাকে দেখছো, তোমার আমি অ্যাটলিস্ট 3 ডবল। তুমি কখনো ভেবে দেখেছো তুমি আমাকে রেপ করতে আসলে তোমার কি পরিণতি হবে? আর রেপ কথাটা মানে বোঝো? কোন যন্ত্রণা কথাটার মধ্যে লুকিয়ে আছে তোমার কোনো ধারণা আছে? তুমি ভাবলে যে তুমি একটা মেয়েকে চাইলেই রেপ করতে পারবে আর আমি তোমাকে করতে দিয়ে দেবো, আর তুমি সেটা পুরো গোটা শরীরে ফিরে যাবে? তখন সবাই আমাকে বলছে এই তুমি থামো। তুমি থামো মানে? কত বড় একটা সমাজে যার কাছে লোকে যায় যে আমি একটা ন্যায়ের লড়াই করছি, তুমি আমার মানে হু ইজ অ্যান অ্যাডভোকেট, ওয়াকিলকে যে ম্যান অফ ট্রাস্ট, তাকে আমরা ট্রাস্ট করে একটা বলি যে তুমি আমার লড়াই করো, সে বলছে কি যে বৈশাখীর উপর রাখ, তো বৈশাখীকে রেপ করে দেবো। তো এটা একটা ভাষা? তাহলে তুমি বলো যে যারা এইসব ভাষায় কথা বলে তারা কি শিক্ষিত? তাদের তো শিক্ষার অভাব নেই।
আসলে কি জানো, আমরা শিক্ষার যে সংজ্ঞাটা রেখেছি এটা খুব খারাপ। আমরা কয়েকটা ডিগ্রি ভাবি, আমরা ভাবি নামের সামনে ডক্টর বসে গেছে মানে ওরে বাবা ডক্টরেট, এখন কিসে ডক্টরেট করেছে সেইটা হচ্ছে আসল। হ্যাঁ, যে আমি পড়াশোনা করতে করতে 2-3 জন মানুষের সর্বনাশ করতে করতে উঠেছি, তো আমার তো ওটা নেশার মধ্যে পড়ে গেছে, পেশা আমার যাই হোক না কেন। তো আমার মনে হচ্ছে যে সমাজে শিক্ষার অভাব নয়, আলোর অভাব, মানে ভীষণভাবে অন্ধকার একটা সময় মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যতক্ষণ না আমাদের মননে আলোকপাত হচ্ছে না, ততক্ষণ এই যে সমাজটা একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে। আমাকে শোভন খুব মজা করে বলছিল, এবারে আসামে গেছিলাম আমরা বেড়াতে, তো ওখানে না অনেকগুলো বন্যপ্রাণীকে ছাড়া আছে, মানে হঠাৎ করে তুমি দেখবে পাশ থেকে হনুমান চলে যাচ্ছে, তো আমার মেয়ে বলছে ও বাবা 2টো হনুমান ছাড়া আছে। তখন শোভন বলছে তুই 2টো দেখতে পাচ্ছিস, আমি তো কতগুলোকে দেখতে পাচ্ছি। তো এই কথাগুলো না খুব ভ্যালু আছে। আমার কেন মনে হয় যে আচ্ছা বাঘ কি করে, মানুষকে খেয়ে ফেলে, কিন্তু তার থেকেও তো হিংস্র মানুষ বসে আছে যাদের মনের মধ্যে বড় বড় বাঘরা আছে, হ্যাঁ, এবং কোনো দমন করছে না সেটাকে। যখন যে নিষ্ঠুর কথাগুলো বলে, একবারও চিন্তা করে না যে ধরো আমাকে নিয়ে বেশ কয়েকজন যারা ভিডিও বানিয়েছে, আমি চিন্তা করি যে আচ্ছা আমি তো উপেক্ষা করে গেলাম, আমি তো পাত্তাই দিলাম না, এরা করে গেল নিজের সময় নষ্ট করে, কয়েকটা ভিউজ পেলো, কয়েকটা কথা পেলো, তাতেই তাদের শান্তি। কিন্তু when I think about my child, আমার মনে হয় যে ওকে কতটা কষ্ট হয়তো ওর মনের মধ্যে হবে, এবং এই দুশ্চিন্তা না আমাকে মাঝে মাঝে মানে অন্য কোনো কিছু বিচলিত না করলে এটা আমায় বিচলিত করে। কারণ আমার খালি মনে হয় ওকে আমি পৃথিবীতে এনেছি, অ্যান্ড আই হ্যাড নো রাইট টু গিভ হার আ ব্যাড লাইফ। তো আমি খুব নিশ্চিন্ত হলাম আসামে গিয়ে, বুঝেছো? ওখানে যখন গেছি, এবার টিভি দেখছি আমরা, তো আমার মেয়ে তখন খাচ্ছে, তো এই যে এত কিছু আলোড়ন, আমার মেয়ে ফোন ঘাঁটে না, ওর এটা মানে অন্য সবার বাবা মাকে বলতে হয় যে ফোনটুকু দেখে হচ্ছে ওদের যদি কোনো পড়াশোনা শেয়ার করে, ওদের টিমসে কি প্রশ্ন আপলোড করছে স্কুল থেকে, ওইটুকু, ওর তার বাইরে ফোনে ইন্টারেস্টও নেই, ও ঘাঁটবেও না। এবার বাড়িতে যখন প্রচণ্ড আমাদেরকে নিয়ে হয়তো কিছু একটা বড় প্রোগ্রাম হচ্ছে, তখনও ও বিন্দু মাত্র আগ্রহ দেখায় না, দেখায় যে কখন মার এটা শেষ হবে, তখন ওর একগুচ্ছ হয়তো গল্প আছে বা আছে, ও সেটা শেয়ার করতে আসে। তো এমনই একজন গায়ক, যে এখন বেশ মানে তাকে নিয়ে খুব আলোচনা চলছিল তখন, কেন না সে একজন ভদ্রলোককে নিয়ে একটা গান বেঁধেছে এবং অত্যন্ত খারাপ কথা বলে বলে গানটা গাইছে। তো আমি তখন শোভন বলছে আচ্ছা এই যখন ওকে গালাগাল দিচ্ছে, আমাদেরকেও নিশ্চয়ই দিয়েছে, একবার খুঁজি তো। খুঁজে ও সেই গানে গেছে যেখানে আমাকে নিয়ে বলছে, শোভনকে নিয়েও বলছে। তো গানটা শুনছে, তখন আমার মেয়ে এসেছে, আর তারপরেও সেই ছেলেটি যাদবপুরে র্যাগিং নিয়ে কথা বলছে। তো আমার মেয়ে বলল আচ্ছা মা, ও কী করে র্যাগিং নিয়ে কথা বলছে, ও তো নিজেই এতক্ষণ গানের মধ্যে দিয়ে লোককে র্যাগ করছিল। আমি না তখন না ওর দিকে তাকিয়ে আছি, আমি ভাবছি যে ক্লাস 5-এর একটা বাচ্চা এইভাবে একটা সামারি লাইন টানবে। তো আমি তখন শোভনকে বললাম যে জানো সমাজ বদলাচ্ছে, ওর পারিপার্শ্বিক যদি পরিবেশ আলাদা রকম না হতো, ক্লাসে যারা ওকে পড়ায় তারা যদি আলাদা ভাবনা চিন্তা না দিত, ও আজকে এই কথাটা বলতে পারতো না। এবং আমার না ভীষণ ভালো লাগলো যেন, আমি ওকে কিচ্ছু প্রকাশ করলাম না, আমি বললাম তাই না রে মানু, ও র্যাগ করছে? বলছে হ্যাঁ মা, তখন থেকে কত লোককে ও কত রকমভাবে র্যাগ করছে, আর বলছে যদি কখনো কেউ র্যাগ করে আমার দলের প্রথম গানটা আমিই বাঁধবো। তো ওর তো নিজেকে নিয়েই গান বাঁধা উচিত মা। তা আমি বললাম না, সমাজে অসুখের চিকিৎসারও তৈরি হচ্ছে কিন্তু। তো আমার যেটা মনে হয় যেন যে 2020-21 যখন এই আমাকে নিয়ে আলোচনাটা খুব হচ্ছিল, তখন আই ওয়াজ এ লোনলি ফাইটার। এখন কিন্তু যখন 2023-এ এসছে, অনেকের বিরুদ্ধে মুখ খুলেছে। যখন 2053-তে যাব আমরা, আমার মনে হয়
অসুখটা থাকবে, কিন্তু বেশ কিছু মানুষ এরকম থাকবে যারা এই অসুখটার ট্রিটমেন্টটাও জানবে। তখন কিন্তু আমার মতো লোককে এসে লোককে প্রশ্ন করতে হবে না যে আচ্ছা কীভাবে আপনি ট্যাকল করেন। তারা জানবে যে ট্যাকল করাটাই স্বাভাবিক, এদেরকে ইগনোর করাটাই এদের অসুখটার চিকিৎসার আসল উপায়। কারণ যত তুমি এটাকে নিয়ে আলোচনা, মানে এটা না আমাকে শোভন ভালো বলেছিল। আমি একবার একটা খুব নিম্ন মানের একটা ভিডিও আমাকে নিয়ে কেউ করেছিল, আমি বলেছিলাম আমি এটা এক্ষুনি কোর্টে যাব। তো বললো যে তোমার কত খরচ হবে? তো আমি বললাম যে যত লাগে, আমি তো তখন জেদ, যত লাগে ওকে আমি জেল খাটিয়ে ছাড়বো। বলছে ও তো ফ্রিতে, ও তো জেল খাটা, ওকে তো দেখে বোঝা যাচ্ছে ও জেল টেল খেটে এসছে। তো ও তো বরঞ্চ তুমি ওকে কেউ চিনতো না, ওর ভিউজ দেখো তোমার ব্যাপারে করে ওর 14টা ভিউ হয়েছে, এবার ওকে লোকে 400 জন লোক চিনবে, তুমি ওর উপকার কেন করবে? তো শোভন না আমাকে অনেক রিয়েলিস্টিক করেছে, এবং আজ যে আমি এতটা স্ট্রং, এটা আমাকে শোভন খুব, মানে একটা বড় ভূমিকা আছে। আর দুজনের ভূমিকা হচ্ছে আমার মা আর মেয়ের। হ্যাঁ, মানে ও এত ছোট ছিল কিন্তু ও আমার এমন সাপোর্ট সিস্টেম যে আমার যদি হয় না রাত্রিবেলা ধরো মেয়েরা কাশছে, তখন মা উঠে তাকে পিঠটা ডলে দেয়। আমি যদি কখনো কাশি, ও কিন্তু ঘুমোচ্ছে তার মধ্যেও পিঠের দুটো থাবড়া মেরে দেয়, যে ওর কেয়ারিং অ্যাটিটিউডটাই ওই রকম করে উঠেছে। আর আমার মা আমার থেকে একটা প্রজন্ম আগের মানুষ, তা সত্ত্বেও আমার মাকে না কোনোদিনও কোনো কিছু খারাপ স্পর্শ করেনি। মানে একটা টিভিতে আমি খুব স্ট্রেঞ্জলি দেখি যে খুব এত খারাপ কথা চলে গেল, মা কিচ্ছু কিন্তু শুনলোই না, এবং শুনলো না মানে শুনলো না। তারপরে যখন যদি আমার ছবিটা দেখায় তখন হয়তো মা বলে দেখেছিস তো তোর চোখে কালি পড়ছে, হ্যাঁ ঘুমোস না ঠিক করে, ওইটুকুই কনসার্ন। তার বাইরে আমাকে একদিন আমি যখন মাকে বলছি আচ্ছা মা এত আলোচনা হচ্ছে, তো মা বললো যারা আলোচনা করছে তারা তোকে চেনে না, আমাকে কি আলোচনার মধ্যে দিয়ে তোকে চিনতে হবে? তো এই ফেথটা যখন বাড়ির লোকের থাকে না তোমার প্রতি, তখন বাইরের জগৎকে ট্যাকল করা তোমার খুব ইজি হয়। মানে আমি সেদিক দিয়ে খুব ফরচুনেট যে আমার বাড়িতে এমন লোকজন আছে যারা আমাকে না পুরো একটা বলয়ের মতো ঘিরে রেখেছে। অ্যান্ড আই ওয়ান্ট ইচ অ্যান্ড এভরি ওমেন টু হ্যাভ দিস। হ্যাঁ, মানে আমার মনে হয় যখন মেয়েরা আত্মহত্যা করে, যখন মেয়েরা ডিপ্রেশনে যায়, আমার প্রথম রাগ হয় তার বাড়ির লোকেদের ওপর। মনে হয় যে কোথায় তারা সেই মিসিং লিঙ্কগুলো, কেন সেই হাতটা এগিয়ে গেল না তাকে এই সিদ্ধান্তটা নেওয়া। কারণ দেখো প্রত্যেকে আমরা বাঁচতে চাই, হ্যাঁ, এবং বাঁচতে চাই তো খেয়ে পড়ে তো সবাই বেঁচে থাকবে, কিন্তু মানুষের মতো করে বাঁচতে চাই। তো সেই পথটাকে আমি যদি স্মুথ না করতে পারি, অ্যাটলিস্ট কারোর জন্য কঠিন করাটা আমার কাজ নয়। তো এইটুকু যদি আমরা ভাবি না, আমার মনে হয় সমাজটা অনেকটা বদলাবে। কিন্তু কত দূর বদলাবে আর কত দ্রুত বদলাবে সেটাই এখন দেখার, সময়ের অপেক্ষা এখানেও। বেশ, আমাদের আড্ডা একদম শেষ পর্যায়ে। 24-এর জন্য বাকি যারা দর্শক বন্ধু আপনার শুভাকাঙ্ক্ষী বা যারা বাজে কথাও বলে, কারণ আপনি রয়্যালি ইগনোর করতে পারেন, তাদের জন্য কি বলবেন? দেখুন, আমি একটাই কথা বলবো যে আমার শত্রু হোক আর মিত্র হোক, আমার মনে হয় যে দেশ সমাজ এগুলো মানুষের ক্ষুদ্র চিন্তার থেকে অনেক বড় এন্টিটি। সেই জায়গাগুলো নিয়ে ছেলে খেলাটা বন্ধ হোক। কারণ আমার কীরকম মনে হচ্ছে যে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে যে দিস ওয়ে অর নো ওয়ে। ভাবনার প্লুরালিটিটাকে যদি আমি শেষ করে দিই, যদি বৈচিত্র্যটাকে শেষ করে দিই, তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমরা যে হিউম্যান সিভিলাইজেশনের আমরা খুব বলতাম যে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছি যেখানে আমরা পোস্ট মডার্ন, মানে ভাবো আধুনিকতার পর্যায়টাকে আমরা পেরিয়ে গেছি, কিন্তু মনের দিক দিয়ে সেই আদিম প্রিমিটিভ সেইটা যদি থেকে যায়, তাহলে আমার মনে হয় না আমরা আসলে কোথাও এগোচ্ছি। একটা বছর হয়তো ক্যালেন্ডারে অ্যাড হচ্ছে, কিন্তু আমরা সময়ের দিক দিয়ে এত পিছিয়ে যাচ্ছি। আমি সবার জন্য একটাই কথা বলবো যে দিস ইজ ওয়ান লাইফ। আমরা কেউ জানি না পরজন্ম বলে কিছু আছে কি নেই। এই জন্মের জীবনটাকে সুন্দরভাবে কাটানোটা একান্ত প্রয়োজন। সেটা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজটাকে যতটা সুন্দর রাখা যায়, দেশকে যতটা সুন্দর রাখা যায়, ভালোবাসাটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। ঘৃণা তো সবাই করতে পারে, ভালোবাসতে গেলে অনেক সাহস দরকার। তো মানুষ ভালোবাসুক।
অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকুন, বাকি দিনগুলো বছরে খুব ভালো কাটুক আপনার। থ্যাংক ইউ মধুরিমা। সবাই তোমরাও খুব ভালো থাকুক, তোমার দৃষ্টিভঙ্গির সমস্ত দর্শকরা ভালো থাকুক, আর তুমি এরকম আরও সুন্দর আড্ডা নিয়ে এসো, আর আমরা এনজয় করবো। থ্যাংক ইউ। আজকের মধুরিমা এবং এখানেই শেষ করলাম। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ অতিথি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আপনাদের অনুষ্ঠান অবশ্যই জানাবেন। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।